ওয়েলকাম টু এটিএস গাইড। আজ আমাদের টপিক ত্রিভুজের শ্রেণীবিভাগ। শুধু ত্রিভুজের শ্রেণীবিভাগ আজ শিখব না, ত্রিভুজের এ টু জেড যা আছে না কেন সব কিছুই জানব। তো আমরা মেনলি যে টেট ব্যাচটা ওপেন করেছি সেখানে যারা আছে তারা তো কেমনভাবে ক্লাস করি আমি বা করাই সেটা কিন্তু সবাই জানে। এবার যারা নতুন দেখছে তাদেরকে একটু বলে রাখি, আমাদের যে টেট ব্যাচ আছে সেই ব্যাচে কিন্তু 4টে কোর্স রেখেছি আমরা। এবার সেটা আমি ক্লাস করাতে করাতে মাঝখানে বলে দেব। আমরা যেভাবে ওখানে ক্লাসটা করছি সেটা একটু বলে রাখি। কোনো একটা টপিক নিয়ে যখন আমরা পড়াশোনা করছি, যেমন আজ ত্রিভুজের শ্রেণীবিভাগ বা ত্রিভুজটা নিয়ে পড়াশোনা করছি, তো প্রথমে আমরা এটার ডিটেলস ক্লাসটা করব। ডিটেলস ক্লাস হয়ে গেলে এর উপরে আমরা নিয়ে আসবো কি এমসিকিউ নিয়ে আসব। এমসিকিউ হয়ে গেলে এর উপরে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে বিভিন্ন রকম টেট পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসছে তার উপরে, মানে এই ত্রিভুজের উপরে সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে এসে আলোচনা করব। আর মক টেস্ট তো অলরেডি আমাদের ব্যাচে যে অ্যাপটা আছে সেই অ্যাপে কিন্তু অলরেডি আপলোড হতেই থাকে। তো আমি বারবার বলি যে পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার সবথেকে যেটা সবথেকে ভালোভাবে করতে হবে সেটা হচ্ছে ডিটেলস ক্লাস করতে হবে, করে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, আর সঙ্গে এইভাবে এতগুলো সেট প্র্যাকটিস করে প্র্যাকটিসটাও ভালোভাবে করতে হবে। মানে ডিটেলস, কনসেপ্ট আর প্র্যাকটিস এই দুটো যত বেশি করা যাবে ততই কিন্তু রেজাল্ট ভালো হবে। তো যাই হোক, আজ আমরা ডিটেলস ক্লাসটা করছি ত্রিভুজের উপরে। আমরা এ টু জেড খুব সুন্দরভাবে ভালো করে বুঝবো, ছবি এঁকে এঁকে, যাতে ডিটেলস ক্লাসটা আমরা ভালোভাবে করে কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারি। তাহলে এরপরে গিয়ে আমরা কিন্তু এর উপরে যাই কোশ্চেন আসুক না কেন, যেভাবেই কোশ্চেন আসুক না কেন, আমরা সেটা অ্যান্সার করতে পারবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ কাকে বলতে, ত্রিভুজ মানে তিনটে ভুজ, তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ যে সামতলিক ক্ষেত্র তাকেই আমরা ত্রিভুজ বলতে পারি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ হতে গেলে আমাদের কী হতে হবে, তিনটে বাহু থাকতে হবে, আর সেটা কিন্তু একে অপরের সঙ্গে আবদ্ধ হতে হবে। ঠিক আছে, মানে জুড়ে থাকতে হবে। তার মানে কি, কেমন, আমরা একটা ছবির সাহায্যে যদি বোঝাতে চাই, ছবি দিয়ে আমরা বুঝি, তাহলে কিন্তু কনসেপ্টটা আরও ভালো ক্লিয়ার হবে। দেখো, এটা একটা ত্রিভুজ, আমি যে কোনো একটা ত্রিভুজ নিলাম। তো এটাকে আমি যদি এবিসি নাম দিই, এটাকে এ নাম দিলাম, এটা বি, এটা সি। এই এবিসি কিন্তু তিনটে শীর্ষবিন্দু বলা হয়। এই তিনটে বাহু আছে আর তিনটে কোণ আছে। এখানে মনে রাখতে হবে এই কোণের সাপেক্ষে ত্রিভুজটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, আর বাহুর সাপেক্ষে আবার তিনটে ভাগে ভাগ করতে পারি। সেগুলো আমরা এক এক করে জানব। আর একটা জিনিস মনে রাখবে, এই যে ত্রিভুজের তিনটে কোণ থাকে, যে কোনো ত্রিভুজে এই তিনটে কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এবার আমরা ত্রিভুজের শ্রেণীবিভাগটা পড়ি। একটু ঠান্ডা লেগেছে, বৃষ্টি বর্ষা হচ্ছে প্রচুর পরিমাণে, যার জন্য তো একটু সমস্যা হচ্ছে কথা বলতে, সেটা আশা করি তোমরা ব্যাপারটা বুঝবে। যাই হোক, বাহুর দৈর্ঘ্যের অনুযায়ী ত্রিভুজকে তিনটে ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটা হচ্ছে সমবাহু, তারপরে হচ্ছে বিষমবাহু, আর হচ্ছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু, এই তিনটে ত্রিভুজ আছে। এবার চলো এইগুলো সম্পর্কে একটু পরিচিত হওয়া যাক। খুব সুন্দরভাবে করব। আর এটা না যে শুধু যারা টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য এই ক্লাসটা, যারা মানে স্কুলে পড়াশুনো করছে তাদের ক্লাসে এই টপিকটা, ত্রিভুজ টপিকটা আছে, তারাও দেখতে পারে। কারণ এখানে আমি এমনভাবে আলোচনা করে দেবো এ টু জেড সবার জন্য কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে কি হবে, ত্রিভুজে জানি আমরা তিনটে বাহু থাকে, তাহলে এমন একটা ত্রিভুজ হতে হবে যার তিনটে যেই বাহু থাকবে তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান হবে। তার মানে যদি এইটার দৈর্ঘ্য এ হয় তো এটার দৈর্ঘ্য এ হবে, এটার দৈর্ঘ্য এ হবে। ঠিক আছে, তাহলে
তাকে সমবাহু ত্রিভুজ বলবো। এবার মনে রাখতে হবে এখানে অনেক সময় বলে দিতে পারে যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত। এটুকু মনে রাখবে যে সমবাহু ত্রিভুজ যেহেতু তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে এর যে তিনটে কোণ থাকবে এই তিনটে কোণের পরিমাপও সমান হবে। তাহলে তিনটে কোণের পরিমাপ যদি আমাদের সমান হয় তাহলে টোটাল কোণ কত, 180 ডিগ্রি। যেহেতু প্রত্যেকটা সমান তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে 60। তাহলে এখানে কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার এখান থেকে পরিসীমা কী পাবো? পরিসীমা বলতে তিনটে ধার যে থাকে ত্রিভুজে সেই তিনটে ধারের সমষ্টি। তো এখানে তিনটে ধার তো সমান, তাহলে এখানে সেই হিসেবে কী পাবো, a প্লাস a 3a। এইগুলো কিন্তু নোটে ইনক্লুড করা নেই, এগুলো আমি বলে দিচ্ছি, লিখে নাও। এবার আমরা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করাও শিখে নেব, কারণ এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে যে কোনো ত্রিভুজ দিয়ে তার ক্ষেত্রফল বার করতে দিতে পারে। ঠিক আছে, তো ত্রিভুজের ক্ষেত্রফল বার করার একটা জেনারেল সূত্র আছে, একটু ছবি আঁকি তাহলে ভালো বুঝতে পারবে। এই একটা ত্রিভুজ, ধরো আমি একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজ নিয়ে ত্রিভুজের ক্ষেত্রে একটা মানে সাধারণ সূত্র আছে কি, ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমরা জানি, এখানে আমি লিখে দিচ্ছি, এটা একটু লিখে নাও তোমরা, এগুলো সব এখানে করা নেই ভালো করে। ত্রিভুজের ক্ষেত্রফল মানে জানি কি আমরা, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু কী হয়, উচ্চতা। তাহলে আমরা ধরো এই যে ত্রিভুজটা এঁকেছি, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি এইটা ভূমি হয়, এই বাহুটাকে যদি আমরা ভূমি ধরি, তাহলে এই ভূমির দৈর্ঘ্যটা, তাহলে আমরা যদি নাম দিই এটার ক্ষেত্রে এ বি সি, তাহলে এখানে আমরা এটা ভূমি ধরে নিচ্ছি। তাহলে এবার আমাদের একটা উচ্চতা দরকার হয়। উচ্চতা মানে কি, এই ভূমির ওপরে বিপরীত শীর্ষবিন্দু থেকে যে লম্ব দূরত্বটা, তাহলে সেটা একটা আমরা যদি এইটা লম্বটা যদি এটা হয়, আমরা এটাকে নাম দিলাম এডি। তাহলে সেই হিসেবে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, এখানে হাফ ভূমি মানে হচ্ছে বিসি আর উচ্চতা মানে হচ্ছে এডি। বোঝা গেল? এবার এটা কিন্তু এক একটা ত্রিভুজের ক্ষেত্রে এক এক রকম হয়। তাহলে আমরা এই যে সমবাহু ত্রিভুজটা পড়ছিলাম একটু আগে, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কী হবে সেইটা একটু দেখি চলো। খুব ডিটেলসে এই ক্লাসটা করব, কোনো সমস্যা হবে না কারণ, খুব ভালোই বুঝতে পারবে। একটা সমবাহু ত্রিভুজ আমি প্রথমে আঁকি, এটা আমি ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজ। এটা একটা নাম দিয়ে নিচ্ছি, সরি, এটা একটা নাম দিলাম, এটা নাম দিচ্ছি এ, এটা বি, এটা সি। তা সমবাহু ত্রিভুজ যখন বলছি, তাহলে এটার বাহুর দৈর্ঘ্য কত হবে, এ ধরি যদি ধরি, তাহলে এটাও এ, এটাও এ। এবার দেখো আমি একটা লম্ব টানছি, এখান থেকে একটা লম্ব টানছি। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই যে লম্বটা টানছি, মানে এই ডিটা হচ্ছে লম্বের পাদবিন্দু, এই ডিটা কিন্তু বিসিকে সবসময় কী করে দ্বিখণ্ডিত করবে। তার মানে এইটুকুর দৈর্ঘ্যও যা হবে, এইটুকুর দৈর্ঘ্যও তাই হবে। তাহলে টোটাল এটা যদি এ হয়, তাহলে এইটুকু কত হবে, এইটুকু কিন্তু a/2 হবে, তাই না? এটা করছি কারণ কি, আমরা দেখো ভূমির দৈর্ঘ্য পেয়ে গেছি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে শিখলাম হাফ ভূমি ইন্টু উচ্চতা, এই বিসি হচ্ছে ভূমি, ভূমির দৈর্ঘ্য পেয়ে গেছি। এবার আমাদের ধরো উচ্চতা বার করতে হবে, এডির দৈর্ঘ্যটা বার করতে হবে, এই জন্য এত কাজ। তো এটুকু a/2, এটা হচ্ছে এ। তাহলে আমরা যদি এই ত্রিভুজটাকে আমরা যদি কনসিডার করি, তাহলে এই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ বলো তো? এই এডিটা যেহেতু বিসির ওপরে লম্ব, তাহলে কি হবে, এইটা হচ্ছে 90 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রি যদি হয়ে যায়, সেই ত্রিভুজটা কী হয়, সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তো এটা একটু সমকোণী ত্রিভুজটা আগে বলে নিলে ভালো হতো, তবুও অনেকে জানে, কারণ যারা এখন শিক্ষক পরীক্ষার জন্য ক্লাস করতে এসছে, তারা তো স্কুলের গণ্ডি পেরিয়ে এসছে, তো এইটুকু সবাই জানে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী জানি আমরা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু মানে কি, আমরা জানি কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব তার স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার। তো আমাদের এখানে দরকার, তো এখানে অতিভুজ কত, অতিভুজ দেখতে পাচ্ছ এটা এ, তাহলে এর স্কয়ার লিখে দিলাম, লম্ব এডির মানটা আমাদের বার করতে হবে, এডি স্কয়ার লিখে দিলাম
ভূমি কত, এই এডিসি ত্রিভুজ নিচ্ছি কিন্তু আমরা, তাহলে ভূমি কিন্তু a/2, তাহলে এখানে ভূমির স্কোয়ার আছে a/2 তার হোল স্কোয়ার। এবার আমরা যদি এডিটাকে মান বার করতে হয় তাহলে কি হবে, এ স্কোয়ার, আর এ পাশে a²/4 ছিল সেটা ও পাশে গিয়ে কি হবে, এটা হবে, এটাকে বিয়োগ করলে 3a² হয়, এডি স্কোয়ার ইকুয়াল টু, তো এডি যদি বার করি তাহলে স্কোয়ার ছিল এ পাশে, ও পাশে গিয়ে রুট হয়ে যায়, রুট হলে √3/2 ইন্টু এ, এটা হচ্ছে। তাহলে এবার যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে চাই এই ত্রিভুজটার, তাহলে কি হবে, হাফ ভূমি, ভূমি মানে কত ডিসি, আর উচ্চতা মানে হচ্ছে কত এডি, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, হাফ ভূমি কত, ভূমি আমরা পেয়েছি ডিসির মান a/2 আর এডির মান পেয়েছি √3/2 ইন্টু এ, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে কত হচ্ছে, ও এখানে একটু ভুল লেখা হয়ে গেছে দেখো, এই যে ভূমি, ভূমি কিন্তু এখানে ডিসি না, এখানে হচ্ছে এই ভূমিটা হচ্ছে টোটাল বিসি, তো এটাকে বিসি করতে হবে, ঠিক আছে। আর এখানে কত হবে দেখো, বিসির মানটা কিন্তু হাফ নয়, এটা হচ্ছে a/2 নয় এ, ঠিক আছে এই, তাহলে দেখো এই যেখানে হাফ আছে আর নিচে একটা হাফ আছে, তাহলে গুণ হলে কত হচ্ছে √3/4 ইন্টু a², তাহলে এখানে আমরা বলতে পারি √3/4, এ মানে কি সমবাহু ত্রিভুজের একটা বাহু, তাহলে কি হচ্ছে বাহু তার স্কোয়ার, তাহলে সমবাহু ত্রিভুজের কী হবে, ক্ষেত্রফলের সূত্র কিন্তু এটা হবে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সব কিছুই জানলাম, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী কী জানলাম আমরা, প্রত্যেকটা বাহু সমান হয়, প্রত্যেকটা কোণের মান সমান 60 ডিগ্রি, পরিসীমা শিখেছি, আর তারপরে এর ক্ষেত্রফলটাও কিন্তু আমরা শিখেছি, ঠিক আছে। তো নেক্সট চলো গিয়ে আছে দেখা যাক কোন ত্রিভুজ আছে। এবার আছে আমাদের সমদ্বিবাহু। তো সমদ্বিবাহু মানে কি, দ্বি মানে কি 2, তাহলে এখানে সমদ্বি মানে দুটো সমান বাহু থাকবে, ঠিক আছে। তাহলে এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছ, যার এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান, ঠিক আছে। এবার এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ যেহেতু এটা, আর এই বাহুর বিপরীত কোণ যেহেতু এইটা, তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে, তার মানে এর ক্ষেত্রে কিন্তু বি কোণ আর সি কোণটা সমান হবে, সেটা কিন্তু এখানে বলেও দেওয়া আছে, ঠিক আছে। এবার একইভাবে যদি আমরা এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বার করি তাহলে কি হবে দেখা যাক। এখানে আমি আর আবার একটা ছবি আঁকি, এই ছবিটা ছোট আছে, এটাতে করতে গেলে একটু ভুল হয়ে যাবে, তো আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে নিলাম, এই নাম দিচ্ছি এ বি সি। তো এখান থেকে একইভাবে আমরা একটা লম্ব টানবো, এটা ডি নিলাম। এবার এই বাহুর দৈর্ঘ্যটা নিচ্ছি আমরা এ, এটাও তাহলে এ হবে, আর এই বিসি বাহুর দৈর্ঘ্য আমরা বি নিচ্ছি, এই বিসি বাহু পুরোটাই হচ্ছে কি, এর দৈর্ঘ্য হচ্ছে বি। এবার দেখো এই যে এডিটা আমরা লম্বটে নিয়েছি, যেহেতু সমদ্বিবাহুতে, তাহলে এখানে এডিটা কী হবে, বিসির উপরে কী হবে, সমদ্বিখণ্ডিত হবে, মানে ডিটা বিসি এর মধ্যবিন্দু হবে, তাহলে এই টোটালটা যদি বি হয় তাহলে এইটুকু b/2, এইটুকু কিন্তু b/2। তাহলে আমরা যদি একইভাবে আমাদের ভূমির দৈর্ঘ্যটা তো জানি বি, তাহলে আমাদের উচ্চতাটাও পেতে হবে ক্ষেত্রফল বার করতে গেলে, তাহলে একইভাবে আমরা এই যে সমকোণী ত্রিভুজ এডিসিটা নেব, এডিসি নিলে এই যে কি আছে এখানে দেখো, আমাদের সেই অতিভুজ স্কোয়ার করতে হবে, অতিভুজ মানে কত এসি, তা অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু কী জানি আমরা, লম্বর স্কোয়ার, লম্ব কত এডি, আর ভূমির স্কোয়ার, ভূমি মানে হচ্ছে ডিসি, ডিসি মানে হচ্ছে কত, ভূমির স্কোয়ার যদি করি তাহলে b/2 তার স্কোয়ার করলে b²/4 হয়। তাহলে এখান থেকে যদি আমরা এডির মানটা বার করি, এডি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে a² মাইনাস b²/4 হয়, তাহলে কত হচ্ছে এখান থেকে দেখো 4a² মাইনাস b²/4,
এবার এখান থেকে এডির স্কোয়ার ছিল, এডি যদি আমরা ওটাকে রুট করি তাহলে ওদিকে গিয়ে রুট হলে 4টা বাইরে বেরিয়ে হাফ হয়ে যাবে, আর রুটের মধ্যে থাকবে 4a² মাইনাস b²। ঠিক আছে, তাহলে এটাই গেল আমাদের উচ্চতা পেয়ে গেলাম। উচ্চতা যদি পেয়ে যাই আর ভূমির দৈর্ঘ্য যদি পেয়ে যায় তাহলে ক্ষেত্রফল বার করা যায়। দেখো আমি কিন্তু সরাসরি ক্ষেত্রফলের সূত্রটা বলে দিতে পারতাম, তাতে তোমরা মুখস্থ করে নিতে সুবিধা হতো, এতটা লেন্দি হতো না ভিডিওটা। কিন্তু আমি এটাই করতে চাইছি, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে চাইছি, কারণ এগুলো তো সব সারা জীবন মুখস্থ করে এসছো। এখন যদি অন্তত বুঝে পড়ো, পরীক্ষার সময় গিয়ে যদি কোনোটা ভুলে যাও তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে। কারণ এখনকার কোশ্চেন যা হয় কনসেপচুয়াল বেস কোশ্চেন হয়, অনেক সময় অনেক কিছু ভুলে গেলে মানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ভুলে যেতে হয়, কারণ কত মুখস্থ করবে, শুধু একটা টপিক তো না, অনেক টপিক আছে। ঠিক আছে, তো যেগুলো মুখস্থ না করে কনসেপচুয়ালভাবে মনে রাখা যায় সেগুলো সেভাবে মনে রাখতে হবে, যাতে কোনোভাবে ভুলে গেলে সেগুলো আবার রিমাইন্ড করা যায়। তো যাই হোক, এবার ক্ষেত্রফলটা কী হবে, হাফ ভূমি মানে বিসি দৈর্ঘ্য বি, আর উচ্চতা তো এই এডি পেয়ে গেলাম, এটা হচ্ছে হাফ রুটের মধ্যে 4a² মাইনাস b²। তার মানে আলটিমেটলি কী আসছে 1/4 b/4 লিখতে পারি, রুটের মধ্যে 4a² মাইনাস b², এত বর্গ একক। তাহলে এই গেল আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলটা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা আমরা শিখে গেলাম। এবার আসবো আমরা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ বলতে মানে বিষম মানে কি সমান নয়, তাই তো। তাহলে এখানে কি বলবো, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই অসমান, তার মানে এই যে এবি বিসি এসি কোনোটাই সমান হবে না, প্রত্যেকটা দৈর্ঘ্য আলাদা আলাদা হবে। ঠিক আছে, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা, তাহলে এই 3টে কোণের কোনোটাই কিন্তু আর এখানে সমান হবে না, অসমান হবে। ঠিক আছে, এবার যদি আমি এটাকে এ ধরি, এই বাহুটার মান এ, এটার মান বি ধরি, এটার মান সি ধরি, তাহলে এর ক্ষেত্রে পরিসীমান কি হবে দেখো, a = a + b + c। ঠিক আছে, তো এখানে আমি এটাকে আমরা পরিসীমা নিচ্ছি, এসটাকে আমি একটু অন্যভাবে অন্য জায়গায় কাজে লাগাতে চাই বলে এখানে এস দিচ্ছি না, এটাই কিন্তু আমাদের পরিসীমা বলে লিখছি, পরিসীমা এটা। এবার এর ক্ষেত্রফলের সূত্রটা একটু মনে রাখতে হবে, এটা বার করা খুব ঝামেলা, অতটা ঝামেলা জিনিস না শেখাই ভালো। তো এর পরিসীমার সূত্রটা কী হয়, এর যে ক্ষেত্রফলটা সূত্র হবে সেটা কী করে বার করতে হবে, তার জন্য আমাদের এর অর্ধ পরিসীমাটা বার করতে হবে। আমি অর্ধ পরিসীমাটা এস ধরে নিচ্ছি, তাহলে পরিসীমা যদি a + b + c হয়, তাহলে অর্ধ পরিসীমা কী হবে, a + b + c/2 হবে। তাহলে এই যে অর্ধ পরিসীমা পেয়ে গেলে এবার আমরা এর ক্ষেত্রফলটা বার করতে পারবো। কীভাবে ক্ষেত্রফল বার করতে পারবো, ক্ষেত্রফলটাকে আমরা এ দিয়ে ডিফাইন করছি, এরিয়ার এটা নিচ্ছি, তাহলে এরিয়ার সূত্র কী হবে, এস, এই যে অর্ধ পরিসীমা বার করেছিলাম সেই এসটা ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। বোঝা গেল না, তাই না। ধরো আমি একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এর যে ক্ষেত্রফলের সূত্রটা হবে সেটা করতে গেলে কী করতে হবে, প্রথমে এস এর মান বার করতে হবে, 3 আর 5 8, 8 আর 6 14, 14/2 বার করতে হবে অর্ধ পরিসীমা, তাহলে 14/2 মানে হচ্ছে কত, 7। এবার তাহলে এর এরিয়াটা কী হবে, দেখো এস এর মান কত পেলাম, 7 ইন্টু এস মাইনাস এ, 7 মাইনাস যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, এ মানে হচ্ছে কত, এখানে 3 নিলাম, তাহলে 7 মাইনাস আর একটা বাহুর দৈর্ঘ্য সেটা কত, এখানে আছে 5, আর তারপরে হচ্ছে কি আবার 7 মাইনাস আর একটা বাহুর দৈর্ঘ্য 6। এবার এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে এর কিন্তু ক্ষেত্রফল সেটাই হবে। ঠিক আছে, তাহলে বিষমবাহু ত্রিভুজটাও আমরা শিখে গেলাম। তাহলে বাহুর সাপেক্ষে 3টে ত্রিভুজ হয়, সেই 3টে ত্রিভুজ সম্পর্কে কিন্তু আমরা জেনে গেলাম। ঠিক আছে, এবার আমরা কোণের যে ত্রিভুজকে যে 3 ভাগে ভাগ করা হয় সেটাই কিন্তু আবার শিখব, কোণের সাপেক্ষে 3 ভাগে ভাগ করা যায়, তো সেটা দেখে নিই। প্রথম বলছে
সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণ কাকে বলে তোমরা সবাই জানো, ছোটো ক্লাসে পড়াশোনা করেছো। যদি কোনো কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট হয় তবে সেই কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ যখন পড়বো আমরা, তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ডেফিনেশনটা কী বলবো, যে ত্রিভুজের প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ, মানে প্রত্যেকটা কোণই কিন্তু 90 ডিগ্রির থেকে ছোটো হতে হবে, কোণটা 90 ডিগ্রির থেকে সমান বা বড় হতে পারবে না, তাহলে তাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার আসছে সমকোণী ত্রিভুজ। সমকোণ কাকে বলে এগুলো মনে রাখা কিন্তু খুবই সোজা। সমকোণ কাকে বলে, সমকোণ মানে যে কোণের মান 90 ডিগ্রি, তাই তো। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে দেখো এই একটা ত্রিভুজ দেওয়া আছে, এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। আর 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকে সেটাকে কিন্তু আমরা বলি অতিভুজ, তাই তো। আর বাকি দুটোর মধ্যে একটা হয় ভূমি আর একটা হয় লম্ব, এটা লম্ব, ঠিক আছে। তাহলে এটা পিথাগোরাসের একটা কিন্তু উপপাদ্য ছিল, যেটা দিয়ে কিন্তু আমরা এই আগে ত্রিভুজগুলো ক্ষেত্রফল বার করার জন্য ইউজ করেছিলাম। সেই পিথাগোরাসের ত্রিভুজ সূত্রটা কি, এটাই, যেটা কাজে লাগিয়ে একটু আগে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করা শিখলাম। তাহলে এই পিথাগোরাসের উপপাদ্য এটা কিন্তু মনে রাখতে হবে। আর পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ তো তোমরা মাধ্যমিকে পড়েছিলে সবাই। এবার আসছে স্থূলকোণী ত্রিভুজ। তো এখানে দেখো এই ত্রিভুজটা নিলে হবে না। এখানে কিন্তু স্থূলকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ হবে। স্থূলকোণ বলতে কি 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট, সেই ত্রিভুজটা কেমন হবে। এই ত্রিভুজটা কিন্তু স্থূলকোণী ত্রিভুজ না, এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এটা খেয়াল করিনি। তাহলে স্থূলকোণী ত্রিভুজ কেমন হবে, এইরকম হবে। একটা আমি এঁকে দিচ্ছি, দেখে না, এরকম হবে। এটাকে আমি এ বি সি নাম দিতে পারি। এই কোণটা দেখো 90 ডিগ্রির থেকে বেশি হয়ে গেছে, তাহলে এই কোণটা স্থূলকোণ, লিখে স্থূলকোণী ত্রিভুজ বলতে পারি, ঠিক আছে। তো স্থূলকোণী ত্রিভুজ এক্ষেত্রে কিন্তু একটা কোণ কী হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে, আর এই বাকি দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে। আরও একটা জিনিস, সমকোণী ত্রিভুজ এক্ষেত্রে একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু দেখে নিই। অনেক সময় পরীক্ষায় বলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর মাপ বলো। তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। একটা ত্রিভুজ নিলাম, এটা ত্রিভুজ এ বি সি। তাহলে এটা তো 90 ডিগ্রি বুঝতে পারছি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু কী করে হবে, এই যে অতিভুজ ছাড়া বাকি যে দুটো বাহু আছে এই দুটো দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তখন এটাকে সমকোণিত বলবো, সঙ্গে সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তো এর কোণের মাপগুলো কী হবে, দেখো এটা তো 90 ডিগ্রি তোমরা জানো, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এবার এই দুটো কোণ আমাকে বার করতে হবে। কি করে বার করব, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে থেকে 90 ডিগ্রি চলে গেল, তাহলে আর পড়ে থাকছে কত, 90 ডিগ্রি। যেহেতু এই বাহু দুটো সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এই কোণ দুটোও সমান হবে। তার মানে এ কোণ ইকুয়াল টু সি কোণ হবে। তার মানে এই 90 ডিগ্রি যেটা পড়ে থাকলো সেইটা দুই ভাগ সমান, দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এটা কত হয়, 45 ডিগ্রি। তার মানে এই কোণটাও 45 ডিগ্রি হবে, আবার এই কোণটাও 45 ডিগ্রি হবে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু কোণগুলো বার করতে পারি, ঠিক আছে। চলো নেক্সট। এবার ত্রিভুজের সম্পর্কে আরও কিছু পরিচয় আমাদের জানতে হবে, ঠিক আছে। সেই পরিচয়গুলো আমরা একটু দেখে নিই। তো এখানে দেওয়া আছে কিছু, হ্যাঁ এই তো দেওয়া আছে। দেখো প্রথমে হচ্ছে মধ্যমা আর ভরকেন্দ্র কী, এই দুটো জিনিস কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট। ছবি তো আছে, আমি আর একটু ভালো করে বড় করে এঁকে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটা ত্রিভুজ প্রথমে আমি আঁকি। ধরো এই একটা ত্রিভুজ নিলাম আমি, এটাকে নাম দিচ্ছি এ, বারবার ভুলে যাচ্ছি, এটা এ বি সি। মধ্যমা কাকে বলবো সেটাকে দেখি। দেখো এ একটা শীর্ষবিন্দু,
এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে কত বিসি, তাহলে এই বিসি এর মধ্যবিন্দু নেব আমরা, নিয়ে এই বিপরীত শীর্ষবিন্দু থেকে শুরু করে এই বিসি এর মধ্যবিন্দু যদি যুক্ত করি তাহলে এই একটা কী পেলাম, এডি পেলাম। এই এডি একটা মধ্যমা হয়ে গেল। ঠিক আছে, একইভাবে এসি এর যদি মধ্যবিন্দু নিই তাহলে আমরা আর একটা মধ্যমা পেয়ে যাব, এটাকে এই নাম দিলাম। একইভাবে এখানে যদি একটা মধ্যবিন্দু পাই তাহলে এটা যোগ করলে কীভাবে এখানে এই একটা মধ্যমা পেয়ে গেলাম। তাহলে আমরা একটা ত্রিভুজে কটা মধ্যমা পাচ্ছি, 3টে মধ্যমা পাচ্ছি। এবার এই মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করেছে, দেখো একটা বিন্দুতেই ছেদ করবে মধ্যমাগুলো, এই বিন্দুটাকে বলি আমরা ত্রিভুজের ভরকেন্দ্র, সেটাকে জি দিয়ে ডিফাইন করি। আর এই ভরকেন্দ্রটা প্রত্যেকটা উচ্চতাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। মানে এই যে জি বিন্দুটা এডিকে 2:1 অনুপাতে ভাগ করবে, এই বিএফকে 2:1 অনুপাতে ভাগ করবে, সিএফকে 2:1 অনুপাতে ভাগ করবে। তাহলে ভর কেন্দ্র কাকে বলে, মধ্যমা কাকে বলে, কোনো একটা ত্রিভুজের একটি শীর্ষবিন্দু আর তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে আমরা কি বলবো, মধ্যমা বলবো। একটা ত্রিভুজের 3টি মধ্যমা থাকে, সেই মধ্যমাগুলো যে বিন্দুতে পরস্পর মিলিত হয় তাকে ওই ত্রিভুজের ভরকেন্দ্র বলবো। আর ভরকেন্দ্রগুলো কিন্তু সবসময় উচ্চতাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। বোঝা গেল? এখানে কিন্তু অনেকগুলো জিনিস বলে দিলাম, এটা একটু নোট করে নাও, বা এখানে কিছু নোট করা আছে যেগুলো আমি বললাম, তার মধ্যে কোনোটা যদি নোট করা না থাকে সেটা কিন্তু তোমরা নোট করে নিতে পারো। দেখো এখানে মধ্যমার সংজ্ঞা দেওয়া আছে, ভরকেন্দ্রের সংজ্ঞা দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, কী অনুপাতে বিভক্ত করে সেটাও দেওয়া আছে। এটা নিয়ে তাহলে কারোর কোনো কনফিউশন থাকার কথা নয়। ঠিক আছে, এবার আরও একটা ইম্পর্টেন্ট জিনিসে আসবো, সেটা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র। তোমরা কিন্তু মাধ্যমিক এই পরিকেন্দ্র আর অন্তকেন্দ্র কিন্তু অঙ্কন করতে পরীক্ষায় আসতো, একটা 5 নম্বরের একটা সম্পদ্য আসতো এখান থেকে। এবার পরিকেন্দ্র আঁকাটা খুব একটা সমস্যা হতো না, যারা অন্তকেন্দ্র আঁকাটাই কিন্তু বেশি সমস্যা হতো। যাই হোক, পরিকেন্দ্র কীভাবে আঁকতাম আমরা, মনে আছে? পরিকেন্দ্র যখন আঁকতাম তখন কি করতাম দেখবে, এই যে প্রত্যেকটা বাহুর উপরে একটা বিপরীত বিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতাম। মানে এই যে শীর্ষবিন্দুটা, এই শীর্ষবিন্দু থেকে এই বিসি এর উপরে একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, বি থেকে এসি এর উপরে একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। মোটামুটি দুটো লম্ব সমদ্বিখণ্ডক যদি আঁকি তাহলে সেই লম্ব সমদ্বিখণ্ডক দুটো টানলে আমরা কি পেয়ে যেতাম, একটা ছেদবিন্দু পেয়ে যেতাম। এবার সেই ছেদবিন্দু থেকে আমরা যে কোনো একটা শীর্ষবিন্দু দূরত্ব কম্পাসের সাথে নিতাম, নিয়ে এর সাপেক্ষে এভাবে ঘুরিয়ে দিতাম, দিলে একটা কিন্তু কী পেতাম, বৃত্ত পেয়ে যেতাম, যেটা এই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুকেই স্পর্শ করে। এই যে বৃত্তটা পেলাম, এই বৃত্তটাকে বলবো কি, পরিবৃত্ত। ঠিক আছে, আর এই যে কেন্দ্রটাকে সাপেক্ষে ঘুরিয়ে আমরা এই বৃত্তটা পেয়েছিলাম, এইটাকে বলতাম আমরা কি, পরিকেন্দ্র। বোঝা গেল? তাহলে এখানে পরিকেন্দ্র কি বলেছে দেখো, সেটাই বলেছে, ত্রিভুজের 3টি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকত্রয় যে বিন্দুতে পরস্পর মিলিত বা ছেদ করে তাকে পরিকেন্দ্র বলে। ঠিক আছে, আর সেই পরিকেন্দ্রের সাপেক্ষে যে বৃত্তটা উৎপন্ন করব তাকে আমরা কিন্তু বলবো পরিবৃত্ত। ঠিক আছে, প্রধান বৈশিষ্ট্য কী বলছে, পরিকেন্দ্র ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি থেকে সর্বদা সমান হয়। কারণ সমান হতেই হবে, কারণ নাইলে এই বৃত্তটা আমরা উৎপন্ন করতে পারবো না। এই পরিকেন্দ্রটা এমন একটা অবস্থানে থাকবে যেখানে সাপেক্ষে আমরা ঘোরালে 3টে শীর্ষবিন্দুকেই ওই সমান দূরত্বে টাচ করবে। ঠিক আছে, পরিবৃত্ত তো বোঝাই গেল, তাহলে কি হবে, পরিবৃত্ত বলেই দিয়েছি। ঠিক আছে, তাহলে পরিবৃত্ত সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেল। এবার চলো আমাদের আছে অন্তকেন্দ্র। পরিকেন্দ্র হয়তো বাইরে দিয়ে যাবে, আর অন্তকেন্দ্র কি হবে, ত্রিভুজের ভিতরে থাকবে। এখানে দেখো যে পরিবৃত্তটা আছে সেটা কিন্তু সঠিক নেই। এইরকম পরিবৃত্ত যদি মাধ্যমিকের পরীক্ষায় তোমরা একে দিয়ে আসতে তাহলে পাশের মধ্যে কিন্তু শূন্য পেতে। কারণ দেখো এই যে বৃত্তটা বাইরে বেরিয়ে আসলে
চলবে না। এখানে দেখো বাইরে বেরিয়ে এসে, তাই না, এই যে বাইরে বেরিয়ে এসে বৃত্তটা এমন হতে হবে এইভাবে ভিতর দিয়ে টাচ করবে এরকম একটা, এই যাই হোক। এবার এই পরিবৃত্তটা অঙ্কন করতে গেলে আমরা কি করতাম, মাধ্যমিকেরটা খেয়াল করো, এই ওটাতে যেমন পরিবৃত্ত অঙ্কন করতে গেলে যেমন এই লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতাম, মানে এই শীর্ষবিন্দু থেকে বিসির উপর লম্ব অঙ্কন করতাম, এখানে সেটা করব না। এখানে প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক তৈরি করব। কীভাবে সমদ্বিখণ্ডক করতাম, এখানে একটা বৃত্তচাপ নিতাম, তারপরে এই বৃত্তচাপের থেকে একটু বেশি মাপ নিয়ে এখানে একটা কাট কেটে নিতাম, এখানে একটা কেটে নিলাম, নিয়ে এখানে একটা বৃত্ত, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে নিতাম, আবার এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে নিতাম। দুটো কোণের সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হতো, এই তিনটে কোণেরই সমদ্বিখণ্ডক নিতে হয়। তো আমরা দুটো করে সমদ্বিখণ্ডক নিতাম। সমদ্বিখণ্ডক নিলে যে বিন্দুটায় মিলিত হতো সেই বিন্দুটা থেকে আমরা কি করতাম, যে কোনো একটা বাহুকে টাচ করিয়ে যে কোনো একটা দূরত্ব নিতাম, বা এখান থেকে এর উপরে আবার একটা লম্ব অঙ্কন করে নিতাম। এই বিন্দু থেকে লম্ব অঙ্কন করে নিয়ে এই লম্বটুকুর মাপ নিয়ে আমরা একটা এই বিন্দুর সাপেক্ষে ঘোরালেই একটা বৃত্ত তৈরি হয়ে যেত। এটাই হচ্ছে আমাদের কি ত্রিভুজের ভিতরে তিনটে বাহুকেই টাচ করতো। এটাকেই আমরা বলি অন্তকেন্দ্র। বোঝা গেল? অন্তকেন্দ্র না, সরি, অন্তবৃত্ত। আর এই যে কেন্দ্রের সাপেক্ষে ঘোরালাম বা ওই সমদ্বিখণ্ডক দুটো যে বিন্দুতে মিলিত হয়েছিল এটাকে বলতাম আমরা অন্তকেন্দ্র। এই অন্তকেন্দ্র থেকে প্রত্যেকটা বাহুর কিন্তু লম্ব দূরত্বটা সেম হতো। আর পরিকেন্দ্র অঙ্কন করতে গেলে এই বিন্দু থেকে কিন্তু শীর্ষবিন্দুর দূরত্ব সেম হতো। বোঝা গেল? তাহলে এখানে সংজ্ঞা আছে, পড়ে নেবে। অন্তকেন্দ্রের প্রধান বৈশিষ্ট্য, অন্তকেন্দ্র থেকে ত্রিভুজের তিনটি বাহুর লম্ব দূরত্ব সর্বদা সমান হয়। ঠিক আছে? আর অন্তবৃত্ত কী সেটা তো বুঝে গেলে। ঠিক আছে? এই তাহলে মোটামুটি আমাদের কিন্তু ছিল ত্রিভুজের মধ্যমা, ভরকেন্দ্র, অন্তকেন্দ্র, এগুলো কিন্তু সবই জানলাম। ঠিক আছে? এবার এখানে দেখবে মধ্যমা লম্ব সমদ্বিখণ্ডক কোণের মধ্যে একটা তুলনামূলক তুলনা দেয়া আছে, সব এক জায়গায় করে দেয়া আছে। মোটামুটি যা বললাম সেটাই আছে, একবার চোখ বুলিয়ে নিও, এখানে নতুন কিছু নেই। ঠিক আছে? এবার এখানে একটু দেখে নেবে, হিন্টস দেওয়া আছে, হিন্টসগুলো একটু দেখে নেবে। ঠিক আছে? এখানে যেমন বলেছে কি, এটা খুব ইম্পর্টেন্ট, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র সর্বদা অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থান করে। কি বলতে চেয়েছে? এটা বুঝতে গেলে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে আর এর যদি পরিকেন্দ্র অঙ্কন করতে যাই তাহলে কি করতে হবে, দেখো, এর যে পরিবৃত্তটা হবে, সরি, এই যে পরিবৃত্তটা, এইভাবে একটা পরিবৃত্ত তৈরি করতে পারবো আমরা। এই পরিবৃত্তের যে পরিকেন্দ্র থাকে একটা, সেটা কিন্তু এই অতিভুজের মধ্যবিন্দুটাই হবে, সেটাই বলেছে। এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে? আর স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি ত্রিভুজের বাইরে বা বহির্ভাগে গঠিত হবে। মানে স্থূলকোণী ত্রিভুজ যদি হয়, যদি ছবি আঁকি, এই স্থূলকোণী ত্রিভুজ এরকম যদি একটা ত্রিভুজ হয়, হাতে আঁকাটাই মুশকিল, আবার ভুল হয়ে গেল। এটা ধরো একটা স্থূলকোণী ত্রিভুজ, তাহলে এই স্থূলকোণী ত্রিভুজের যে পরিকেন্দ্রটা হবে সেটা ত্রিভুজের বাইরে হবে। ঠিক আছে? যদি এরকম একটা ত্রিভুজের এটা যদি পরিকেন্দ্র আঁকি, পরিবৃত্ত আঁকি, তাহলে এর দেখা পরিকেন্দ্রটা এরকম ত্রিভুজের বাইরে হবে। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে, বিশেষ করে এই সমকোণী ত্রিভুজেরটা মনে রাখতে হবে। এইটার এই যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত হয়, বা পরিকেন্দ্রটা অতিভুজকে কত অনুপাতে ভাগ করবে, এইটা কিন্তু পরীক্ষাতেই দেয়। যেহেতু অতিভুজের মধ্যবিন্দু হবে পরিকেন্দ্রটা, তাহলে অতিভুজকে কী হবে, সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা কিন্তু ত্রিভুজ সম্পর্কে ডিটেলসে জেনে গেলাম। ত্রিভুজের পরিসীমা, ক্ষেত্রফল, ত্রিভুজের শ্রেণীবিভাগগুলো খুব ভালোভাবে জানলাম। তারপরে মধ্যমা, ভরকেন্দ্র, পরিকেন্দ্র, পরিবৃত্ত। আরও একটা জিনিস এখান থেকে কোশ্চেন আসে, কী ধরনের কোশ্চেন হতে পারে, যে
পরিবৃত্ত আমরা কীভাবে অঙ্কন করি। কোশ্চেন দিয়ে দিল বাহুর লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করে বা কোণের সমদ্বিখণ্ড অঙ্কন করে আরও দুটো অপশান দিয়ে দিল, এইভাবে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তারপরে পরিকেন্দ্র থেকে কার দূরত্বটা সমান হয়, শীর্ষবিন্দু দূরত্ব না বাহুর দূরত্ব। ঠিক আছে, এগুলো একটু জেনে রাখতে হবে। মোটামুটি আমি যা বললাম সেটা যদি ভালো করে মন দিয়ে পড়ো আর একবার দুবার দেখো, তাহলে এরপরের দিন যে এমসিকিউ সেটটা নিয়ে আসবো সেখান থেকেই অ্যান্সার করা কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো এরপরের দিন আমরা যে ক্লাসটা করবো ত্রিভুজের উপরে এমসিকিউ সেট নিয়ে আলোচনা করব, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব, তারপরে মক টেস্ট তো আমাদের ব্যাচে অলরেডি প্রত্যেক দিনে আপলোড হতে থাকে, মানে ডিটেলস ক্লাস থাকবে, ডিটেলস ক্লাসের পরে এইভাবে কিন্তু প্র্যাকটিসগুলো থাকবে। তো কনসেপ্ট ক্লিয়ার হবে প্রথমে, তারপরে তার উপরে এইভাবে প্র্যাকটিস করা হবে, তাহলে ওভারঅল যে প্রিপারেশানটা সেটা কিন্তু কমপ্লিট হবে। এবার যারা এতক্ষণ ধরে ক্লাসটা দেখলে, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ স্যারের ব্যাচটা নিলে ভালো হয়, তো তাদের জন্য আমি ব্যাচ ডিটেলসটা একটু দেখাচ্ছি, দেখে নাও। তো আমাদের যে ব্যাচটা আমরা বলেছিলাম চারটে কোর্স রেখেছি সবার সুবিধার্থে, সেটা কি ফার্স্ট যে কোর্সটা রেখেছি সেখানে দেখো A to Z সবই থাকবে, ডিটেলস ক্লাস, পিডিএফ, এমসিকিউ এর পিডিএফ, ইয়ার সলিউশন, মক টেস্ট, এটা শুধুমাত্র 500। আর 2 নাম্বার দেখো, এবার অনেকে আমার কাছে বারবার রিকোয়েস্ট করছে, অনেকে ফোন করেছে, স্যার সবাই তো অফার দিচ্ছে, অনেক স্যারেরা, আপনি কি অফার দেবেন না? এই জন্মদিন উপলক্ষে কেউ অফার দিচ্ছে, কেউ আবার রথযাত্রা উপলক্ষে অফার দিচ্ছে। আমি বলছি না, এই অফারটা আবার কিছু হবে না। আমি যদি এখানে ব্যাচ প্রাইস 1000 টাকা রাখতাম, তো আমি লাস্ট পর্যন্ত 1000 টাকা রাখবো। যেহেতু এখানে 500 টাকা রেখেছি, আমি লাস্ট পর্যন্ত 500 টাকা। অফার মানে কি, যে ছেলে মা মেয়েটা আগে নিয়েছে 500 টাকা করে বা 2000 টাকা করে কোর্সটা নিয়েছে, এখন নতুন কেউ অফার পেয়ে 300 টাকা বা 1500 টাকায় কোর্সটা কিনছে, তাহলে আগে যারা নিয়েছে তারা কি বোকা হয়ে গেছে? তাই তো এই প্রশ্নটা হবে। তো সেই জন্য আমার 10টা কোর্স কম বিক্রি হোক, মানে 10 জন স্টুডেন্ট কম হোক, সেটা নিয়ে কোনো ব্যথা নেই, কিন্তু আমার জন্য যেন কেউ আঘাত না পায় সেটা আমার দেখার ব্যাপার আছে। যাই হোক, সেকেন্ড যে কোর্সটা আছে সেটা হচ্ছে কি, এখানে ডিটেলস ক্লাসটা থাকবে না, পিডিএফটা থাকবে ডিটেলস ক্লাসের, এমসিকিউ থাকবে, ইয়ার সলিউশন থাকবে, মক টেস্ট থাকবে, সেটা হচ্ছে 400। আর অনেকে ভাবতে পারে যে না শুধু আমি প্র্যাকটিসটা করব, সেই জন্য এমসিকিউ, ইয়ার সলিউশন, মক টেস্ট আছে, সেটা 300। আর অনলি মক টেস্টের জন্য আছে কিন্তু 200। আর তোমরা যারা এখানে আসছো তারা কিন্তু সবাই ইউটিউবের ক্লাসটা দেখেই আসছো, তো তারা দেখতে পাচ্ছ অলরেডি আমার এখানে যে পিডিএফগুলো বা নোটগুলো আছে সেগুলো কত সুন্দর গুছিয়ে করা। ঠিক আছে, তো তারপরে যদি কারণ মনে হয় যে আরও একটু যাচাই করে দেখবো স্যারের নোটগুলো, তো সব নোট তো দেওয়া যায় না। যেমন আগে একদিন একটা স্টুডেন্ট এসছে আমার কাছে, এসে বললো স্যার স্যাম্পেল পেপার নেব, তো আমি তাকে 2 থেকে 3 স্যাম্পেল পেপার পাঠিয়ে দিলাম। পাঠানোর পর স্যার এই স্যাম্পেল পেপারটা পাঠান, ওই স্যাম্পেল পেপারটা পাঠান, ওভাবে পারবো না। আমি 2 থেকে 3 স্যাম্পেল পেপার তোমাকে পাঠিয়ে দেবো, তার মধ্যে ওই দেখেই তোমাকে ডিসিশান নিতে হবে। আর ওই যে স্যাম্পেল পেপার তুমি দেখবে, ওই রকমই স্যাম্পেল পেপার বা ওই রকমই নোট কিন্তু আমাদের ব্যাচে আপলোডেড হবে। ঠিক আছে, তো কারো ইচ্ছা হলে দেখে নিতে পারো, আর ইউটিউবে তো দেখছোই, দেখে নিয়ে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবে স্যার আমাকে একটু স্যাম্পেল পেপার দিন, তো স্যাম্পেল পেপার দিয়ে দেবো, দিয়ে তোমার ডিসিশান নিয়ে কিন্তু আমাকে যেমন কোর্স আছে সেই হিসেবে আমাকে পেমেন্ট করলে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে ব্যাচে ইনক্লুড করে দেবো। তাহলে এই গেল প্রসিডিওর। তো প্রিপারেশান নেওয়া শুরু করো, কারণ যেহেতু বলেছে পুজোর আগে নোটিফিকেশানটা দেবে, তো অক্টোবরের আগে নোটিফিকেশান দিয়ে দিলে ডিসেম্বরের দিকে কিন্তু পরীক্ষা হওয়ার চান্সেস খুব বেশি আছে। তো হাতে গুনে গেতে মোটামুটি 4 মাস আছে, আর এই হুজ সিলেবাস খুব ভালো রেজাল্ট করতে গেলে এখন থেকে পড়তে হবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত থাকলো, নেক্সট কোনো ক্লাসে কিন্তু আবার দেখা হচ্ছে।